বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে হত্যা মামলায় আনিসুল হক এবং সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবারে জানাবো শেখ হাসিনা যেন ভারতে বসে বিবৃতি না দেন, ভারতীয় হাইকমিশনারকে বললেন উপদেষ্টা। জানাবো দেশবাসীকে সজাগ থাকার আহ্বান ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান সরকার সমাজে কোনো বৈষম্য রাখবে না আশা করি। স্বৈরাচার হাসিনা অন্যায়ভাবে যাদের জেলখানায় বন্দী রেখেছিল, এ সরকার তাদের মুক্তি দেবে, মানুষ এটাই প্রত্যাশা করে। জানিয়ে দেব শত শত শহীদ, শত শত গুম, মানুষের কান্না মিডিয়ায় তুলে ধরুন। ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। গত 16 জুলাই থেকে রাজপথে অনেক ছাত্র জনতা অকাতরে প্রাণ দিয়েছে। গুলিতে কারো খুলি উড়ে গেছে, কারো বুক এফোড় ওফোড় হয়ে গেছে। হতাহত স্বজনদের আহাজারিতে ভারী হয়েছে হাসপাতাল। আত্মত্যাগের এই গল্পগুলি তুলে ধরতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। এবারে থাকছে যারা লুটতরাজ করতে আসবে তাদের কোনো ছাড় দেবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন যদি কেউ আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে। যারা লুটতরাজ চাঁদাবাজি করতে আসবে তাদের কোনো ছাড় দেবেন না। এবং সর্বশেষ জানাবো মোদিকে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ নিতে বলেন কংগ্রেস বিধায়ক। 1971 সালে বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধী যেভাবে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেভাবেই নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন রিজওয়ান আরশাদ নামের ভারতীয় এক কংগ্রেস বিধায়ক। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বিষয় এবং সনাতন ধর্মাবলম্বীদের উপর নৃশংস হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি এমন আহ্বান জানিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হত্যা মামলায় আনিসুল হক এবং সালমান এফ রহমানের 10 দিনের করে রিমান্ড মঞ্জুর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আজ বুধবার সন্ধ্যার পর তাদের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় আজ সন্ধ্যা 6:30টার দিকে আদালতে হাজির করা হয়। এ সময় আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল বের করেন। আদালতে সেনা এবং বিজিবি সদস্যরা অবস্থান নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী 26 এবং অন্যজন হলেন হকার মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শেখ হাসিনা যেন ভারতে বসে বিবৃতি না দেন, হাইকমিশনারকে বললেন উপদেষ্টা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেন সেখানে বসে বিবৃতি না দেন, সে বিষয়টি নিশ্চিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ভারতে বসে হাসিনা বিবৃতি দিলে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষতি হবে এবং তা ভারতীয় হাইকমিশনারকে বলা হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলেছি এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। এটা আমি তাকে বলেছি, কারণ সরকারের অবস্থা এটাই। এটা নিয়ে তিনি কিছু বলেননি, তিনি বলতে পারেনও না। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে, তিনি সেখানে সেটি জানাতে পারেন। তৌহিদ হোসেন বলেন, এই আলোচনার প্রেক্ষাপটটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট এবং এই সরকারের জন্য স্বস্তিকর হচ্ছে না। আমরা চাই তিনি ভারতে বসে যেন এটা না করেন। শেখ হাসিনার বিবৃতিকে বাংলাদেশ কি হিসেবে দেখবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সরাসরি
হোস্টাইল অ্যাক্ট হিসেবে বলছি না, কিন্তু এটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়, সেটাই তাকে বলার চেষ্টা করেছি। তবে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আমি কোনো কথা বলিনি। শেখ হাসিনা নামে মামলা হয়েছে, তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলা হলে তারা যদি বলে তাকে ফেরত আনতে হবে, আমরা আনব, না হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ব্যাপারে কিছু করার নেই। এটা দুটো মন্ত্রণালয়ের কাজ, একটি হলো স্বরাষ্ট্র আর একটি হলো আইন। তারা যেভাবে পরামর্শ দেবে সেভাবে কাজ করা হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কিছু বলেছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলে, আমি বলেছি এখানে কিছু ঘটনা ঘটেছে, সেটি আমরা খবর নিয়েছি। প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায় সহ অন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা চাই সবাই সুখে শান্তিতে থাকতে পারে। কারো উপর হামলা সরকার সহ্য করবে না, দোষীদের বিচারের আওতায় আনা হবে। তাকেও বলেছি ভারতের গণমাধ্যম এটাকে অতিরঞ্জন করে খারাপ পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে, এটা ঠিক নয়। দেশবাসীকে সজাগ থাকার আহ্বান ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান সরকার সমাজে কোনো বৈষম্য রাখবে না আশা করি। স্বৈরাচার হাসিনা অন্যায়ভাবে যাদের জেলখানায় বন্দী রেখেছিল, এ সরকার তাদের মুক্তি দেবে, মানুষ এটা প্রত্যাশা করে। বুধবার স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, অন্য কোনো দেশ আমার দেশের সংবিধান পরিবর্তন করতে আসবে, তা জনগণ মেনে নেবে না। দেশকে দ্বিতীয়বার ধ্বংস করবার চক্রান্ত করা হচ্ছে, সবাইকে সজাগ থাকতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা, প্রতিটি মন্দিরে সিসিটিভি স্থাপন করতে হবে। আমরা সব সম্প্রদায়ের লোকেরা একত্রে দেশ গড়তে চাই। শত শত শহীদ, শত শত গুম, মানুষের কান্না মিডিয়ায় তুলে ধরুন ফারুকী। ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। গত 16 জুলাই থেকে রাজপথে অনেক ছাত্র জনতা অকাতরে প্রাণ দিয়েছেন। গুলিতে কারো বুক উড়ে গেছে, কারো বুক এফোড় ওফোড় হয়ে গেছে, কারো উড়ে গেছে মাথার খুলি। হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়েছে হাসপাতাল। আত্মত্যাগের এই গল্পগুলো তুলে ধরতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী। গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে দেশের সব সংবাদপত্রকে উদ্দেশ্য করে ফারুকী লিখেছেন, হ্যালো বাংলাদেশি বাংলা এবং ইংরেজি পত্রিকা, এই যে শত শত শহীদ, শত শত গুম, মানুষের কান্না, এগুলো আপনাদের পাতায় তুলে ধরুন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের আত্মত্যাগী আজকে আমাদের এবং আপনাদের কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাক স্বাধীনতা পেয়েছেন, গণমাধ্যমে তাদের গল্প ছড়িয়ে দেবার মাধ্যমে ঋণ স্বীকারের আকুতি এই চিত্র পরিচালকের। সেই ঋণ শোধ হবে না কোনোভাবেই, কিন্তু তাদের গল্পগুলো তুলে ধরার মাধ্যমে, তাদের হাহাকার লিপিবদ্ধ করবার মাধ্যমে আমরা এই ঋণ স্বীকার করতে পারি। আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, দল মত নির্বিশেষে তাদের গল্প তুলে ধরার আর্জি জানিয়েছেন ফারুকী। নির্যাতিত মানুষগুলো কোন দলের সেটা বিবেচনায় না নিয়েই এ কাজটা করেন। নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সামরিক পদক্ষেপ নিতে বললেন কংগ্রেস বিধায়ক। 1971 সালে বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধী যেভাবে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেভাবেই নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন রিজন আরশাদ নামের এক ভারতের কংগ্রেস বিধায়ক। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বিষয় এবং সনাতন ধর্মাবলম্বীদের উপর নৃশংস হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি এমন আহ্বান জানিয়েছেন। বুধবার ইকোনমিক টাইমস সহ ভারতের একাধিক গণমাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করেছে। কংগ্রেস বিধায়ক রিজাউন আরশাদ কর্ণাটক রাজ্যের শিবাজীনগরের প্রতিনিধিত্ব করছেন। সম্প্রতি মোদীকে দেওয়া এক চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও থেকে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে আমি আজ আপনাদের লিখছি। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষিতে ওই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবেলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করা অপরিহার্য বলে চিঠিতে মত দেন আরশাদ। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও জড়িত হতে মোদীকে পরামর্শ দেন তিনি। কংগ্রেসের বিধায়ক লিখেছেন, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডানপন্থী প্রভাবশালী হ্যান্ডেলগুলো এমন খবর প্রচার করছে যেগুলোর সত্যতা নিশ্চিত করবার জন্য ভারত সরকারকে অনুরোধ করছে। এগুলো সত্যি হলে ভারত সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। ভারতের জনগণ সবসময় ন্যায় বিচার, শান্তি এবং মানবাধিকারের পক্ষে দাঁড়ায় দাবি করে মোদীর উদ্দেশ্যে আরশাদ লিখেছেন, আমাদের প্রধানমন্ত্রী হিসেবে 1971 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো সামরিক পদক্ষেপ নিতে আপনার দ্বিধা করা উচিত নয়।
আমি আপনাকে এই সংকটময় সময় বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য আপনার সম্মানিত অফিস ব্যবহার করবার অনুরোধ করছি। কংগ্রেস বিধায়ক আরও লিখেছেন, আমি বিশ্বাস করি আপনার নেতৃত্বে ভারত শুধু বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্বেগী নয়, ভারতেও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে, যারা দক্ষিণপন্থীদের দ্বারা অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্রমাগত